তো এখান থেকে লেগে গেল 1000 টাকার চালান। আমার বাইকে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে স্টলিং ইস্যু। কাদা কাদাওয়ালা রাস্তা, আই থিঙ্ক রাস্তার কাজ হবে, সেজন্য এখানে মাটি ফাটি ফেলে রেখেছে। গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে হচ্ছে এই ট্রিপের ডে 3। আর তোমরা এখনো পর্যন্ত জানো না লাস্ট দুটো এপিসোড থেকে যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। লাস্ট দুটো ব্লগ থেকে তোমাদেরকে সাসপেন্সেই রেখেছিলাম যে আমি কোথায় যাচ্ছি কেস করার জন্য। তো তোমাদের মধ্যে যদি কেউ একজনও কেস করে থাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি আজকে আমি তোমার সাথে প্রপার ইনফরমেশন শেয়ার করবো যে আমি যাচ্ছি কোথায় আর রুট প্ল্যান কী আছে, এগুলো তো চলতে চলতে শেয়ার করবো। বাকি একটুখানি বলে দিই, আমি যাচ্ছি রারা লেক, যেটা হচ্ছে ওয়েস্ট নেপালের মধ্যে পড়ে। রারা লেক হচ্ছে নেপালের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। এটা এমন নয় যে কেউ এক্সপ্লোর করেনি, নেপালিরা খুব বেশি এক্সপ্লোর করে রেখেছে, নেপালি ব্লগার্স বা নেপালি মোটো ব্লগার্সরা। আর ইন্ডিয়া থেকেও দু একজন এখানে অলরেডি ভিজিট করেছে, বাট বাংলায় কোনো মোটো ব্লগার এখন এখানে পৌঁছয়নি। তো আমার ইচ্ছা আছে আমার চ্যানেলের থ্রুতে এই রারা লেক তোমার সাথে শেয়ার করার। তো কী করে যেতে হবে, কী কী এন্ট্রি ফিজ লাগে আর পারমিট কিছু লাগে কিনা, সব কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, আমি আর একটা লেক ভিজিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে শে ফুকসুন্দর তাল বা শে ফুকসুন্দর লেক। শে ফুকসুন্দর লেক পড়ে দলপা রিজিয়নে। দলপা হচ্ছে নেপালের লার্জেস্ট ডিস্ট্রিক্ট। 35 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, আবার 35 কিলোমিটার ট্রেক করে আসতে হয়। তো এটা 7 দিন অলমোস্ট লেগে যায়। তো এখন তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি 15 দিনের ভানসার কেন বানিয়েছি। তো আমার 15 দিনের ভানসারের কারণই ছিল এই ট্রেকটা করার। এই ট্রেকটা করতেই অ্যাটলিস্ট 7 দিন টাইম লেগে যাবে। তবে আমি চেষ্টা করবো যে এটাকে অন্তত পক্ষে 4 দিন কি 3 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার। মেবি আই এম দ্য ফার্স্ট পার্সন টু গো দেয়ার আর শেয়ার উইথ ইউ অল দ্য ডিটেলস ইন বেঙ্গলি। একটা রিকোয়েস্ট, চেষ্টা করো ব্লগগুলোকে স্কিপ না করে দেখার, তাহলে ইনফরমেশন মিস করে দেবে। আমি বেকার পার্ট আমার ব্লগে খুব কমই রাখি। আর আজকের থেকে ব্লগগুলো বেশ লম্বা থাকবে, আর হতেও পারে যে আমি ব্লগগুলোকে 1টা 2টো 3টে পার্ট করে আমি এগুলোকে আপলোড করবো। 7:50 টাইম হয়ে গেছে, মোটামুটি 8টার সময় বেরোনোর ইচ্ছে ছিল, হয়তো 8টায় হবে না, 8:30 বেজে যাবে, নো প্রবলেম। আজকের রাইড হচ্ছে এখান থেকে বুটিবাং। তো চলো জাস্ট রাইডটা স্টার্ট করা যাক। চলো জার্নি স্টার্ট করা যাক আজকের জন্য। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, রক্ষা করো ভগবান। চলো বেরোচ্ছি নেপাল থেকে, নেপালের পোখরা থেকে অ্যান্ড নাও উই উইল হেড টুয়ার্ডস বাগলুংয়ের আগে আরেকটা জায়গা আছে যেখান থেকে মুক্তিনাথ বা বেনি যাওয়ার জন্য রাস্তাটা ডিভাইড হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, বা ব্রেকফাস্ট তো নয়, একটু চাই, হ্যাঁ ব্রেকফাস্ট করব, কারণ সকালবেলা কফি খেয়েই বেরোলাম। তো ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো বা কফি খাবো, একটু টাইম নেবো, একটা হল্ট দেবো বেসিক্যালি। তারপরে ওখান থেকে বাগলুংয়ের জন্য বেরোবো। মালদুঙ্গা জায়গা পর্যন্ত, আই থিঙ্ক মালদুঙ্গা পর্যন্ত কি তার আগে পর্যন্ত কিছু স্ট্রেচ হতে পারে, বাট আমি লাস্ট টাইম মালদুঙ্গা পর্যন্ত গিয়ে সেখান থেকে কাট নিয়েছিলাম। তো সেই জন্য তারপর থেকে অফরোড চালু হয়ে গেছিলো মুক্তিনাথের জন্য। বাট মালদুঙ্গা পর্যন্ত রাস্তা ইজ অসাম, মানে কিছু বলার নেই। এইরকম প্লেন রাস্তা থাকবে পুরো রাস্তাটাই। তো অলমোস্ট মালদুঙ্গা যেতে গেলে 60 কিলোমিটার এখান থেকে, তো অলমোস্ট 2 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা নয় 1.5 ঘন্টার রাস্তা অ্যাকচুয়ালি। নেপালে আসলে অবশ্যই একটা দিন দিয়ে এখানের যে ট্যুরিস্ট প্লেসেসগুলো আছে নেপালের, সেটা আমার আলাদা ভ্লগে এক্সপ্লোর করা আছে, দেখতে পারো চাইলে। আদারওয়াইজ তোমরা নিজেও জানবে যে কোথায় কোথায় পোখরার মেন অ্যাট্রাকশনসগুলো। অবশ্যই ঘুরো, এখানে ভিজিট করো, ভালো লাগবে। অ্যান্ড আমার কাছে টাইম 2টো লেক ভিজিট করার আছে একসঙ্গে, তার জন্য টাইমটা একটু শর্ট, বাট ঠিক আছে, তাও ম্যানেজ হয়ে যাবে। 15 দিনের ভানসার পেয়ে গেছি মানে আরামসে ম্যানেজ হয়ে যাওয়া উচিত। এখান থেকে লেফট টার্ন, ওকে চলো। সো এখান থেকে আগে আমি পেট্রোল ফিল করাবো, তারপরে চলে যাব মালদুঙ্গার রাস্তায়। এখান থেকে পেট্রোলটা নিয়ে নিই, ওকে। হ্যাঁ বাস ঠিক আছে, চলো হয়ে গেছে। 1675 টাকার পেট্রোল লেগে গেল। চলো যাওয়া যাক। তো পেট্রোল নেওয়ার দরকার ছিল, পেট্রোল নেওয়া হয়ে গেল, এটা মেন দরকার ছিল। এবার আগে বাড়ানো যাক। এই ভিউটা চেক করো, দেখো এই ভিউটা, ওরে ভাই মারাত্মক।
নেপাল স্বর্গ রাইডারদের জন্য আর অফরোডারদের জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি নেপালে অফরোড ভরে ভরে আছে। ইন্ডিয়াতে অলমোস্ট অফরোড খতমই হয়ে গেছে। লাদাখ এখন আর কি অফরোডের জন্য যায় না, লাদাখের বিউটি দেখার জন্য যায়। এনিওয়ে, আমার বাইকে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে স্টলিং ইস্যু। স্টলিং ইস্যু মানে হচ্ছে, যারা জানো না বলে দিই, গাড়ি আমার মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ধরো আমি চলছি, যেতে যেতে ক্লাস ধরছি 3rd গিয়ারে 4th গিয়ারে হাই, ঠিক আছে, যদি ফুল ক্লাস টেনে দিই তারপরে খাক করে বন্ধ হয়ে যাচ্ছে। এটা কালকে অনেকবার হয়েছে। আমার মনে হচ্ছে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে শর্টেল বডি ক্লিন করাতে হবে। কেটিএমের একটা সমস্যা আছে, শর্টেল বডি ক্লিন করাতে হয়। আর আমার তো গাড়ি 25,000, ও বাই দ্য ওয়ে, কালকে আমি গাড়ি 25,000 কমপ্লিট করলাম, 25,000 কিলোমিটার। আর আমার রাইডের মানে এই ট্রিপের 1000 কিলোমিটার, এখন চলছে 1111 কিলোমিটার। 1111 সব ওয়ান। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 8টা বেজে 55 মিনিট, 5 মিনিট কম 9টা। উফ ভাই সাহ, যত রোদ উঠছে তত আর এখান থেকে চোখ সরানো যাচ্ছে না। তো আমরা আবার পাহাড় চড়া মোটামুটি স্টার্ট করে দিয়েছি। আর একটা ইনফরমেশান ছোট্ট করে দিয়ে দিই, রারা লেক বা শে ফুকসুন্দর তাল যেতে গেলে কিন্তু কোনো রকম পারমিট লাগে না। মানে আমরা যেরকম অন্নপূর্ণা রিজার্ভেশন এসিএ পারমিট করি বা মুক্তিনাথ বা মানাং থেকে গেলে যেরকম পারমিট করতে হয়, সেরকম কিন্তু কোনো পারমিট এখান থেকে করতে হয় না। অ্যাকচুয়ালি তোমরা যখন রারা ন্যাশনাল পার্ক ভিজিট করতে যাবে, তখন ওখানে কাউন্টার আছে, ওখানে 1,500 টাকা লাগে দিয়ে পারমিট করাতে হয়। আর সেই ফুকসুন্দর তালেও সেমই 1,500 টাকা লাগে, সেখান থেকে ন্যাশনাল পার্কে তুমি কি এন্টার করতে পারবে। তো ওখানেই অফিস আছে, ওই অফিস থেকেই টিকিট পেয়ে যাবে। ধোরপাটানে একটাই নেপালের হান্টিং ফরেস্ট রিজার্ভ রয়েছে, যেটা ধোরপাটানে রয়েছে, সেখানে ঢুকতে গেলেও তোমার 1,500 টাকা এন্ট্রি ফি লাগে। রারা লেকে ঢুকতে গেলেও এন্ট্রি ফি লাগে 1,500 টাকা। তারপরে সে ফুকসুন্দর তাল আছে, সেখানেও 1,500 টাকা টিকিট লাগে। তো এগুলো আমাদের ইন্ডিয়ানসদের জন্য 1,500 টাকা, বাট ফরেনার্সদের জন্য এটা কিন্তু অনেক বেশি, 3,000 টাকারও উপরে, কোনো কোনো জায়গায় 4,500 টাকাও চলে যায়। আমি যতদূর জানি, এটুকু ইনফরমেশন আমার কাছে আছে যে ওখানে এখনও পর্যন্ত কোনো পারমিট লাগে না। যদি আগে কেউ পারমিট চায় বা কিছু হয়, তখন দেখতে হবে কী করে কি ম্যানেজ করা যায়, আদারওয়াইজ জানি না। তো আমি যেটুকু জানতাম সেটুকু দিলাম, আর কনফার্মেশন আমি আগে গিয়ে দিচ্ছি তোমাদেরকে আরও। চলো এগোনো যাক। আর এই যে রাস্তাটা আমি রাইড করছি, এই রাস্তাটা কিন্তু NH3 বা এটাকে বলে পুষ্পালাল হাইওয়ে। তো একটা শর্ট টাইম আপডেট দিয়ে দিই। এখন টাইম হচ্ছে 10টা বেজে 15 মিনিট, আর আমি চলে এসেছি মোদিক্ষেত বলে একটা জায়গায়। এই জায়গাটার নাম মোদিক্ষেত। জায়গাটার নাম তার কারণ, এই পাশে একটা নদী দেখতে পাচ্ছ, নদীতে নেই, খালি পাথরই আছে, জল নেই। একটা রিভার স্ট্রিম বয়ে যাওয়ার মতো একটা জায়গা রয়েছে, মানে একটা নদী আর কি, ম্যাপে শো করছে। এই নদীটার নাম হচ্ছে মোদি। হ্যাঁ মোদি, এখানেও দেখাচ্ছে আর ওখানেও লেখা ছিল মোদি। রিভারটার নাম হচ্ছে মোদি। তো এই জায়গাটার নাম হচ্ছে মোদিক্ষেত। আর এখান থেকে মালদুঙ্গার ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, যেখান থেকে বেনি রাস্তা কাটে। तो 18 किलोमीटर पड़ेगा तो स्टॉप देवो। सर कितना चालान लग रहा है आपको? 1000 रुपया। हाँ हाँ 60 मीटर आगे जाओ। हाँ में एंट्री करना पड़ेगा ये सीट। हाँ पेमेंट करके जाना। हाँ বাইকের জন্য এখন রোড ট্যাক্সের চালান লাগছে। এই হচ্ছে গল্প এখানকার। যখন ভান্সার তৈরি করা হয় তখন কিছু বলে না, আর এখন হ্যাঁ মনে হয় না বাইকের কোনো চালান লাগে, তো এরা ইচ্ছা করে চালান করছে। यहाँ पे बहुत सामान है मेरे पास। सर ये 1000 रुपये क्यों लगा? ये आप लोग आज यो अभी से रोड टैक्स पे भरना ही है ना। हाँ लेकिन 1000 रुपये तो नहीं लगता है सर। 1000 से 5000 तक। अच्छा চলো এখন কিছু বহস করে লাভ নেই এদের সাথে। हाँ हाँ
सर ये परमिट कहाँ से करना पड़ता है जब हम लोग आते हैं, कौन सा ऑफिस से बनवाना पड़ता है? मतलब मैं रक्सौल बॉर्डर से आया हूँ, तो रक्सौल बॉर्डर से कहाँ पे ये बनेगा? यातायात बस से में बनना पड़ता है। 1000 টাকা চুনা লেগে গেল আর কি। তো এখান থেকে লেগে গেল 1000 টাকার চালান। এই যে কার্যালয়, এখানে এন্ট্রি হলো আর ওখানে পেমেন্ট হলো। তো এটা বেকার নিল এরা, জানি না কী সিস্টেমে এরা চালান করে। বলছি সমস্ত কিছু, আগে দাঁড়াবো সেখানে বলবো। আর কথা হচ্ছে যে এটা একমাত্র বাইক না, গাড়ির জন্য লাগে। গাড়ির জন্য পার ডে করে আরটিও ট্যাক্স লাগে, মানে রোডে গাড়ি চালানোর জন্য যে ট্যাক্সটা হয়, যেটা আমরা ইন্ডিয়াতেও কিছু জায়গায় পে করে থাকি, তো ওইটা দিতে হয়। তো এটা নেপালে কিন্তু বাইকের জন্য দরকার ছিল না, এখন জানি না এরা মুক্তিনাথ যাওয়ার সময়ও করে আর এখন এখানেও শুরু করে দিয়েছে। মানে এখানে আগে ছিল না, আমি কোনোদিন দেখিনি আগে। আমি দুবার এসেছি, আমাকে আটকায়নি, এখন ফার্স্ট আটকালো। তো এগুলো খুব বাজে জিনিস। এগুলো যদি বলতো আগে, আমরা ওখান থেকে করে আসতাম। যেহেতু বলেনি তো আমরা জানি না, জানলে পরে আমরা ভান্সার করছি 3000 টাকা 2000 টাকা দিয়ে, আমরা এটা করতে পারবো না। যাক, আমার ভান্সারটা পুলিশের কাছে রয়েছে, এটা দেখালে পরে তারপরে ভান্সারটা তো দিয়ে দেবে। চলো ওখানে যাই, গিয়ে বাকি জিনিস বলছি। থ্যাংক ইউ। তো ওরা একটা কিছু নোট করলো, এখানকার নাম্বার লোড করে দিয়ে দিল। তো এবার পুরো নেপালে আর কোনো অসুবিধা নেই, রোড ট্যাক্সের চালান হয়ে গেছে, মানে এখন যতদিন নেপালে আছে ততদিন কোনো অসুবিধাটা করবে না। আর কোনো জায়গায় ধরলে পরে এটা দেখিয়ে দিলে হয়ে যাবে। তো এগুলো আগে বলা উচিত, আমরা করেই আসতাম। ঠিক আছে চলো, আর কিছু করার নেই, এক জিনিস নিয়ে ঘ্যান প্যান করে লাভ নেই। তবে হ্যাঁ, ইনফরমেশানগুলো নোট করে নিও, অবশ্যই করে এসো পারলে, কারণ সবাই স্কিপ করে ভিডিও দেখে, পরে বলে কোনো ইনফরমেশান দেয় না। তো একটু স্কিপ না করে ভিডিও দেখার চেষ্টা করো, অনেক ইনফরমেশান পেয়ে যাবে ভিডিওতে। আসার সময় তোমরা এগুলো অ্যাপ্লাই করে এসো, তো তোমাদের হ্যারাসমেন্টটা কম হবে, আর কিছুই নয়। চলো আগে এগোই। তো একটা জিনিস মাথায় রেখো, মালদুঙ্গা যে জায়গাটা পড়বে, যেখানে আমি তোমাদের দেখাবো বেনি রাস্তাঘাটে, তার থেকে মোটামুটি 18 কিলোমিটার আগে এই চেকিংটা হচ্ছে। তো এই যে একটা চক আছে, এখানে এই চকটাই চেকিংটা হচ্ছে। আর এখানে হয়তো কার্যালয় আছে, মানে এখানে যে টাকাটা ট্যাক্স পে করবে তার কার্যালয়টা এখানেই আছে। ওরা ওপর থেকে একটা চালান করে দিচ্ছে, সেটা নিয়ে গিয়ে ওই কার্যালয়ে বাস 2 মিনিট হাঁটা পথ, ওখানে গিয়ে তুমি কার্যালয় পে করবে, তারপরে ওরা স্লিপ দিয়ে তারপরে তুমি এগোবে। তো এইখানেই মেনলি চেকিংটা হবে, ঠিক আছে? তো যেহেতু কার্যালয়টা এখানে আছে, তো এটা একটু নোট করে নিও যে মালদুঙ্গা যে অ্যাকচুয়াল মোড়টা, সেখান থেকে 18 কিলোমিটার আগে এই মোড়টা পড়ে। তো এখানে এই চেকিংটা হচ্ছে, এটা একটু জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম আর কি। যে জায়গাটার কথা বলছিলাম ওইটা ওখানে লেখা আছে, ওয়েলকাম টু বাগলুং, পাহাড়ের ওপরে। তো আর এই যে রাস্তাটা এখানেই দেখছো যে বাসটা উঠছে, এটা হচ্ছে মুক্তিনাথ যাওয়ার রাস্তা। বেনি, মুক্তিনাথ, জমসম, তাতোপানি সব এই রাস্তার উপরে পড়বে। আর আমাকে যেতে হবে সোজা বাগলুংয়ের জন্য। তো কাজ করি, এখানে কিছু একটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই তারপরে এগোবো। তো দিদিকে বলেছি এক কাপ চায়ের জন্য, এখানে দাঁড়িয়েছি দোকানটার এখানে। আর এই যে রাস্তাটা যাচ্ছে ওপরে, সেটা হচ্ছে মুক্তিনাথ বেনি যাওয়ার রাস্তা। আর গাড়ি এখানে রয়েছে আমার। তো গোপ্রো ব্যাটারি খুব প্রবলেম করছে, মানে রীতিমতো প্রবলেম করছে। 32% 34% চার্জ দেখাচ্ছে, কাপ করে 0% হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে ফোন। তো খুব ম্যানেজ করতে হচ্ছে, মানে সিরিয়াসলি খুব ম্যানেজ করতে হচ্ছে। আর মাঝে মাঝে ফাইল করাপ্টেড হয়ে যাচ্ছে, কী বলবো। এনিওয়ে, এখান থেকে আমার যে নিচের রাস্তাটা দেখছো, এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে বাগলুং। এখান থেকে আর অলমোস্ট 102 কিলোমিটার মতো হয়তো আছে, রাফলি মোটামুটি ওই 3.5 ঘন্টার কাছাকাছি লাগবে। আর রোড ট্যাক্সের চালানটার জন্য যেখানে আমি পারমিট করছিলাম, সেখানে একটা ছেলের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞেস করছিল, কথাবার্তা হচ্ছিলো। তো বললো এরপরে তো রাস্তা একদমই খারাপ। চা দিয়েছি অর্ডার, খাই তারপরে এগোই। চলো জার্নি কন্টিনিউ করা যাক। চলো, বেনির রাস্তা, মুক্তিনাথের রাস্তা ওদিকে চলে গেল, আমি चले गलम एदिके। सर जी बूटी बांग जाना है? बूटी बांग, हाँ इधर से सीधा जाना है ना? अच्छा सीधा, थैंक यू। ओ हो এটা দেখো সাসপেনশন ব্রিজটা দেখো কি লাগছে। ও
ও অসাধারণ সাসপেনশন ব্রিজটা দেখো, এইটা থেকে ওইখানে কত বড় সাসপেনশন ব্রিজটা, প্রচুর লোকও আছে ওখানে। খারাপ রাস্তা হওয়া স্টার্ট হয়ে গেছে, এখানে কাজ চলছে পুলের, ব্রিজ। ওকে, অফরোড স্টার্ট হয়ে গেছে, এইবার এসে গেছে কাদা আর পাথরের রাস্তা। ওকে চলো, এই হচ্ছে রাস্তা। ওকে, এতক্ষণ পর্যন্ত রাস্তা ভালোই ছিল, যে ব্রিজটা থেকে আমরা ঢুকলাম তখনই রাস্তা আর পিচ রোড নেই, এখন পুরো 80 কিলোমিটার রাস্তা এরকমই থাকবে, পুরো মাটি রাস্তা, কাদা কাদাওয়ালা রাস্তা। আই থিঙ্ক রাস্তার কাজ হবে, সেজন্য এখানে মাটি ফাটি ফেলে রেখেছে। ও ভাই, রাস্তা চেক করো গাইস, রাস্তা চেক করো, দেখছো রাস্তা? মনে হচ্ছে পাহাড়টা সদ্য কেটেছে, সদ্য কেটে রাস্তাটা বার করেছে। ঘরের চালে তো চাল কুমড়ো কেন, পুরো লাইন দিয়ে 15 গুটে সাজিয়ে রেখে চাল কুমড়ো গোল গোল। তো বেশ কিছুক্ষণ পরে একটা গ্রাম দেখলাম, তো এখানে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে। বিহুংকোট ভিলেজ, বিহুংকোট ভিলেজ এর নাম। আচ্ছা, এখানে একটা আছে নেপালি ফসল, আর ওখানে একটা সাইনবোর্ড ছিল, এই জায়গাটার নাম ইনার পানি বলে সামথিং কিছু একটা লেখা রয়েছে, ইনার পানি। আর এটার নাম হচ্ছে কি বিহুকোট সামথিং একটা ভিলেজ। ওকে, রাস্তা নেই, মতলব নেই বললেই চলে, জাস্ট ফার্স্ট গিয়ার দিয়ে এগোতে হচ্ছে আমাকে। এই জায়গাটার নাম হচ্ছে গণেশ চক, আর এর আগে একটা জায়গায় ছিল তার নাম হচ্ছে বিহু ভিলেজ ছিল। তো বিহু ভিলেজ থেকে মোটামুটি রাস্তা এরকম পিচ রাস্তা পেয়ে গেছি, তো রাস্তা মোটামুটি আর 47 কিলোমিটার মতো বাকি আছে। আর এখানে আরেকটা গ্রাম আসছে, গ্রামটার নাম হচ্ছে নারেহাটি। এরকম প্রচুর গ্রাম আসলো মাঝখানে, মোটামুটি এই গ্রামটা একটু বড় লাগছে। আগের যে গ্রামটা সেখানে মোটামুটি 5-6টা করে 10টা বাড়ি, আর কোনো জায়গায় একটা স্কুল আছে, কোনো জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, এরকমই ছোটোখাটো, আর বেশি কিছু নেই। কিন্তু এই জায়গাটা বেশ বড় লাগছে, একটু মানে বেশ বড় একটা গ্রাম পঞ্চায়েত টাইপের লাগছে। নারেহাটি নাম এই জায়গাটা। ও বাবা, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। ওকে ওকে, এখান দিয়ে চলে যায়। হ্যালো, ওকে ওকে ওকে। তো এই জায়গাটার নাম হচ্ছে নারেহাটি। এবার রাস্তা একদম ভালো, মানে এইটা জাস্ট একটু পরে খারাপ পেলাম, মানে সেই যে রাস্তা ভালো পেয়েছিলাম দাহি সামথিং ভিলেজ ছিল সেখানে পর থেকে, তারপর থেকে রাস্তা পর্যন্ত পুরোপুরি পিচ পেয়েছি। এখনও পর্যন্ত কোনো রকম অফরোড পাইনি, মাঝে মাঝে 1-2টো প্যাচ আছে একটু খারাপ। হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, কিছু খেয়ে নিলে হতো। হ্যাঁ, এই জায়গাটা একটু বড় আছে। ও শিট, এই জায়গাটার নাম হচ্ছে নারেহাটি। ঘড়িতে হয়ে গেছে 1:45 বাজে, তো খেয়ে দিয়ে নিলে হতো। হ্যাঁ, বেশ কিছু রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, একটা রেস্টুরেন্ট ছিল এখানে। ঠিক আছে, চলো একটু আগে যাই, আর একটু আগে খেয়ে নেবো। তো রাস্তা আবার মোটামুটি পিচ রাস্তা পেয়ে গেছি, খুব একটা রাস্তা খারাপ নয়। সেই যে 20-25 কিলোমিটার খারাপ রাস্তা পেয়েছিলাম, তারপর থেকে রাস্তা মোটামুটি ভালো, খারাপ সেরকম কিছু পাইনি। রাস্তা ভালোই আছে এখনও অবধি। এর বুটিবাং পর্যন্ত যাই, তারপর রাস্তা কী হয় সেটা দেখার মতো। ওকে, এখানে কী নাম, ডান্ডা ক্ষেত। আচ্ছা, হ্যাঁ, রেস্টুরেন্ট আছে বোধহয়। सर जी, यहाँ पे रेस्टोरेंट मिल जाएगा खाने के लिए? खाने के लिए रेस्टोरेंट मिल जाएगा? दाल चावल। मैडम जी, यहाँ पे खाने के लिए दाल चावल कुछ मिल जाएगा?
रेस्टोरेंट रेस्टोरेंट यो सही है। ये वाला है? हाँ। दाल चावल मिलेगा? थकाली कुछ मिलेगा? दाल चावल तो खाना तो हुन्न हैन, खाना तो रेडी हुन्न। अच्छा ना, के लिए आपको आगे मिलेगा? बाजार है। अच्छा अच्छा, 10 मिनट लगेगा। 10 मिनट लगेगा ना। अच्छा दोरपटा नहीं, बलको डिस्कार अच्छा बूटीबांग कितना दूर है? बूटीबांग बुर्तिबाङ 2 घन्टा। 2 घंटा, और रास्ता ऐसा ही है ना? ये मेन रोड। अच्छा ही है ना? ओके ओके, थैंक यू। और रेस्टोरेंट आगे मिलेगा ना? ओके, थैंक यू सो माच। হাতিয়া বলে একটা জায়গায় আসলাম, তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, দেখি আদৌ কিছু পাওয়া যায় কিনা। আর এই মার্কেটটা বেশ বড় একটা মার্কেট। कुछ मिलेगा दाल चावल खाने के लिए कुछ मिलेगा? তো খাবারের অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। নান তো এত বেশি লাগছে যে ওদের শেষ করতে পারবো না। 2 পিস নানে অর্ডার দিয়েছিলাম, দেখো এই হচ্ছে নান, এটা হচ্ছে মিচি। তো এটা শেষ করবো, একটু ওয়েট করবো, তারপরে এখান থেকে বেরোবো। চলো এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে নিলাম, এখন ফটাফট বেরিয়ে পড়ি। আর আজকে ডেস্টিনেশন পর্যন্ত চলো, লাঞ্চ কমপ্লিট। টোটাল লাগলো 280 টাকা। ওকে, দেখো বেশ বড় মার্কেট আছে এটা। ওই পপি, এখান থেকে সোজা রাস্তা, এখান থেকে আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো লাগবে, দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট। ওকে, সো ইয়ে থেকে বুটিবাং থেকে যদি আগে যেতে হয় তাহলে ধোরপাটান বলে একটা জায়গা পড়বে, যেটা আর কি হান্টিং রিজার্ভ। নেপালের একমাত্র হান্টিং রিজার্ভ হচ্ছে ধোরপাটানে রয়েছে, ধোরপাটান হান্টিং রিজার্ভ ন্যাশনাল পার্ক। তো সেখানে আমি ভাবছিলাম যে সেখানে ধোরপাটান মতো চলে যাই কি না। তবে বুটিবাং থেকে ধোরপাটান যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টার ওপরের রাস্তা। আর আমি যদি এখন ধরো, এখন বাজে 2:30, পাক্কা 2:30 বাজে এখন। তো আমি যদি 1.5 ঘন্টা মানে 4টের সময় যদি পৌঁছাই বুটিবাংয়ে, তো তারপরে 2-2.5-3 ঘন্টা মানে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তারপর যদি ওখানে গিয়ে কোনো হোমস্টে না পাই, তখন আমি কী করব? তখন একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো তার থেকে বেটার আমি এক কাজ করি, বুটিবাংয়ে আজকে রুকে দাঁড়িয়ে যাই, তো একটু রেস্টও নেওয়া হয়ে যাবে। কালকে সকাল সকাল জার্নি স্টার্ট করব। আর আমাকে বললো যে ওর পর থেকে পুরো অফরোডই আছে, ওর পরে আর নর্মাল এরকম রাস্তা পাবে না। ধোরপাটান ওইদিকে রোপনান ওটা একটু হাইটে চলে যাচ্ছে আরও, তো ওই হাইটের রাস্তাতে পিচ রাস্তা থাকবে না, অফরোড হয়ে যাবে। আর কালকে দেখাচ্ছে মানে অনেকটাই রাইড আছে আমার, তো কালকে সকাল সকালই স্টার্ট করতে হবে। আর আজকে বুটিবাংয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই। আর 2 দিন ধরে বেশ অনেক লং রাইড চলছে, আর রাত্রিবেলা 8-9টার সময় পৌঁছচ্ছি। তো সেই জন্য আজকে বুটিবাংয়েই দাঁড়াই। বুটিবাং একটা ভালো জায়গা, চলো দেখাচ্ছি। অলমোস্ট বুটিবাং ঢুকে গেছি। বুটিবাং এখান থেকে আর 18 কি 20 মিনিটের রাস্তা হবে। আর পিছনে লোকাল ছিল, কিছু আমি জিজ্ঞেস করলাম, তো বলছে যে এই রাস্তা একটু খারাপ আছে, একটু ধীরে ধীরে যেতে বললো। মানে এরকম পিচ রাস্তা হয়তো হবে না, একটু ব্রোকেন, মানে রাস্তা ভেঙে গেছে, এরকম কিছু একটা হবে। তো মোটামুটি বলতে পারো বুটিবাং স্টার্ট হয়ে গেছে। বুটিবাং স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি বললাম যে ওখানে হোমস্টে অ্যাভেলেবেল, বলে হ্যাঁ প্রচুর। বুটিবাং ঢোকার আগে তোমরা মোটামুটি অনেক রকম মার্কেট ছোটো ছোটো পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। আরামসে তোমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়ার থেকে শুরু করে বাইকের ছোটোখাটো কিছু হলে টায়ার পাংচার, রিপেয়ারিং, এভরিথিং তোমরা পেয়ে যাবে। তো বুটিবাং ঢোকার আগে এই খারাপ রাস্তাটার কথাই বলছিল। তো রাস্তা যথেষ্ট খারাপ, নিচে পুরো খাই আর নদী বইছে, ওই দেখো, দেখেছো? পড়লে একদম খাদে। তো রাস্তা যে বলছিল রাস্তা খারাপ, এই কথাটাই বলছিল। লোকালদের সাথে জিজ্ঞেস করেছিলাম যে কতখানি বাকি, বলে রাস্তা একটু খারাপ আছে, সাবধানে যাও, 18-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো এই হচ্ছে সেই খারাপ রাস্তা। ওরে ভাই, লঞ্চ, হ্যালো। হ্যাঁ, তো এটা হচ্ছে বুটিবাং দেখছি। হাউ আর ইউ স্যার? Very good. How are you? আই এম ফাইন, থ্যাংক ইউ। That's good. Where are you from, sir? Australia. Oh, great. Yeah. Where are you from? I'm from India with my bike. India. I came with my bike. Ah, okay. Yeah. Yep. Nice. Are you staying here? Yes, they're full, but we don't know about this hotel. That one, right? Yeah, maybe. I have to choose one because I have to stay here tonight, Yeah. and tomorrow I'll go for further. Oh, okay. Yeah. Where are you going? Oh, We're going to try and
towards the Mustang. Up towards Mustang. Okay, we are going Mustang. I have done Mustang. Chumsam, right? Chumthang, yes. I have done all those things like 6 months before. How long have you been on your bike? From on this trip, On this trip? Yeah. it's been 3 days now. Oh, okay. Yeah. From India to, I crossed the border day before yesterday, Yeah. and yesterday I was in Pokhara, and today I'm coming from Pokhara to here, Okay. and from here to towards Yeah. Yeah. there. Nice. Yeah, we arrived yesterday, but one of our bikes were on these. Okay, My you bike. okay, you rented, right? Yeah, we rented. Yeah. Okay, yeah. But my bike is broken, so it's at the mechanics down. Oh. We get the part tomorrow and fix it, and we go. Okay. But it's been So quite sad. cool just staying here. It's a great little town. It's like, Yeah, very good, very good. I'm going for the first time, but it's looking very nice actually. Yeah. Okay, yeah. Nice to meet you. Nice to meet you. Thank you so much. I'll search for a hotel now. Yeah. Probably. But there is another one around the corner. Okay, the corner, right? This corner down there. Okay. It's a bit hot, probably a bit more expensive, but I don't know. But there is one Okay, I'll just check. I behind here. okay. But try this one. Okay. There's a few around. This one, right? Oh, that one, right? Yeah. Okay, I'll just talk to them. Yeah, thank you so much. And if you want to come back and have a beer. Sure, yeah, why not? सर जी रहने के लिए होटल मिलेगा? रहने के लिए होटल मिलेगा? रूम मिलेगा? हाँ, रहने के लिए मिलेगा? ফাইনালি রুম পেয়ে গেছি একটা। ঘড়িতে এখন 4:50 তো এই রুমটার নাম হচ্ছে চালিসে হোটেল অ্যান্ড লজ সামথিং কিছু একটা, হিন্দিতে লেখা রয়েছে, নেপালিতে চালিসি হোটেল অ্যান্ড লজ। এদের ইংলিশ কার্ড নেই, হিন্দিতে রয়েছে। তো আমি এর নাম নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব ভালো হোটেলটা, কারণ হোটেলটার দাম পড়েছে মাত্র 600 টাকা, 600 নেপালি রুপিস। প্রচুর ভালো রুমটা, বেশ ছোটোর মধ্যে কিন্তু ভালো। দেখিয়ে দিই, এখান থেকে রুম ঢুকলে পরে এরকম একটা রুম, আর ছোটো রুমটা, এখানে একটা উইন্ডো আছে, ফ্যান, সিলিং বেশ ভালো। এখানে আমার জিনিসপত্র রেখেছি। এখানে একটা বেড আছে সিঙ্গেল, ওখানে একটা বেড আছে ডাবল, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে টায়ার আছে, এখানে ছোট্ট বেসিন একটা, একদম কিউব ছোট্ট, আর এখানে এইটুকুই রুম। সো এই রুমটা আমার পড়েছে 600 টাকা, একদম বাজেটের মধ্যে। খুব ভালো একটা হোটেল। হোটেলটা 4টে ফ্লোর আছে, 5টা ফ্লোর আছে। তো আমি 4th ফ্লোরে আছি, তো আমি মানে লাগেজগুলো ওঠাতে যাই একটু ঘেমেচেমে একাকার। বাকি রুম ঠিক আছে, রুম ভালো আছে, ফ্যান ট্যান সব একদম পারফেক্ট চলছে, প্লাগ পয়েন্ট যথেষ্ট আছে চার্জ করার জন্য। তো এখানে এসে আরামসে থাকা যায় মাত্র 600 নেপালি টাকা, মানে ইন্ডিয়ান টাকাও নয়। ইন্ডিয়ান টাকায় 600 নেপালি টাকা হবে হয়তো অ্যারাউন্ড 450 টাকার কাছাকাছি। তো 450 টাকায় এরকম একটা হোটেল পাওয়া মানে ইটস এনাফ, আর এর ওপরে আর লাগে না। তো এখন ফ্রেশ হবো, ফার্স্টে স্নান ফান করবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে হয়তো বাইরে আর যাবো না, কারণ জাস্ট মার্কেট আছে এখানে একটা, মার্কেটে গিয়ে কী করবো। আর যদি বিকেলে বেরোই তাহলে মার্কেটে অবশ্যই তোমাদের কিছু দেখাবো। এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে আমি দেখা করছি। সময় হয়ে গেছে 9:45 আই থিঙ্ক, একদম সময় হয়ে গেছে 9:45। আমি যখন বিকেলবেলা এখানে ঢুকেছিলাম 5টার সময়, মানে এই হোটেলে, তারপরে এসে একটু রেস্ট নিয়েছিলাম, সব কিছু মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে, তারপরে রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলার দিকে একটু বাইরে গেছিলাম। তো বাইরে গিয়ে মার্কেটটা একটু এক্সপ্লোর করলাম, ঘুরলাম। বুটিবাং বেশ বড় একটা সিটি বলতে পারো, এতো গ্রাম বলা যায় না, বিকজ অনেক কিছু রয়েছে, অনেক হোমস্টেস রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। মানে তোমার ফোন থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল, রেস্টুরেন্টস আছে, সব কিছু। তো আর তোমার ক্লোদিংয়ের আইটেম থেকে শুরু করে ভালো ভালো সব কিছু রয়েছে। তো একবার যদি আসো এদিকে তাহলে অবশ্যই এখানে স্টে করো একদিন, আর একটু ঘুরে দেখো বাজারটা। মার্কেটটা বেশ বড়, বেশ ভালো লাগবে তোমাদের। তো রাস্তা অলমোস্ট যদি বলি, টোটাল রাইডে 30 কিলোমিটার মতো খারাপ রাস্তা ছিল, মানে প্রপার অফ রোড, একদম পাথর মাটি আলা রাস্তা বলেন ওটাকে, এরকম অবস্থা ছিল। 30 কিলোমিটার যদি টোটাল ধরি, তারপরে একটা দাহি ভিলেজ সামথিং কিছু একটা ছিল, সেখান থেকে রাস্তা ভালো হয়েছিল। দেন ছোটোখাটো অফ রোড, বাট পুরো রাস্তাটাই আমি পিচ পেয়েছিলাম, মানে টার্ম্যাক রোড পেয়েছিলাম আপ টু বুটিবাং পর্যন্ত। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যদি তোমরা মনে করো যে তোমরা বুটিবাংয়ে দাঁড়াবে না, আরও আগিয়ে যাবে, তাহলে এখান থেকে ধোরপাঠান বলে একটা জায়গা আছে, ধোরপাঠান হান্টিং রিজার্ভ সামথিং কিছু একটা আছে, ন্যাশনাল পার্ক।
তো সেইখানে তোমরা যেতে পারো, বাট ওখানে অপশানস ভালো নেই, মানে ওর থেকে বুটিবাং অনেক বেস্ট। আর যদি মনে করো যে এখানে পৌঁছে তোমার 4:30-5টা বেজে গেছে, তাহলে আর যাওয়ার কোনো দরকার নেই, কারণ বুটিবাং মানে ধোরপাটান পর্যন্ত রাস্তা ভালো নয়, অফরোড বেশি। আর দ্বিতীয় কথা, এখান থেকে ধোরপাটান যেতে গেলে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, তো তোমার একেতেই সন্ধ্যা হয়ে যাবে। তো ধোরপাটান থেকে ভালো বুটিবাংয়ে দাঁড়ানোটা, বুটিবাংয়ে দাঁড়িয়ে যাও, এখানকার মার্কেটটা ভালো আছে, সব কিছু থেকে কাল সকালে আর্লি মর্নিং স্টার্ট করো। আর কালকে আমার যে আইটিনারি আছে সেটা হচ্ছে, কালকে আমি এখান থেকে স্টার্ট করবো আর যাবো সুরক্ষেত। এখান থেকে সুরক্ষেতের ডিস্টেন্স হচ্ছে 265 কিলোমিটার, আর দেখাচ্ছে অলমোস্ট 8 ঘন্টার মতো টাইম লাগবে। অফ রোড আছে, বোঝাই যাচ্ছে 265 কিলোমিটার 8 ঘন্টা, মানে বুঝতেই পারছো কী অবস্থা হতে পারে। তো অ্যান্ড দেন কালকে আমার যে রাইড আছে তার মধ্যে দুখানা খুব ভালো জায়গা পড়বে, ভ্যালি পড়বে, যেগুলো আমি যেতে পারবো না, বিকজ আমার আইটিনারিটা অন্যরকম রয়েছে। আমার আইটিনারিতে আরেকটা লেক রয়েছে যেখানে অনেক বড় একটা ট্রেক রয়েছে, তো আমি যদি এগুলো ইনক্লুড করি তাহলে ওখানে আমার দিন শর্ট পড়ে যাবে, ওটা হবে না। যদি তোমরা ওয়েস্ট নেপালের জন্য প্ল্যান করো তাহলে আমি বলবো ধোরপাটান হান্টিং রিজার্ভটা অবশ্যই আইটিনারিতে রেখো। ওর ধোরপাটান দেখে তারপরে যখন আবার তুমি সুরগেতের দিকে যাবে তখন বাঁ দিকে পড়বে থাওয়াং বলে একটা জায়গা, আর থাওয়াংয়ে আছে জলজালা বলে একটা প্লেস আছে, ছোট্ট একটা প্লেস, খুবই সুন্দর ভ্যালি, খুবই সুন্দর দেখতে, মানে যদি উইন্টারে আসো মনে হবে সুইজারল্যান্ডের থেকেও ভালো কিছু, এত সুন্দর একটা ভ্যালি। তো এই দুটো জায়গা তুমি তোমার আইটিনারিতে রাখতে পারো, যদি তোমার যে টাইমিং বেশি থাকে, যদি তোমার দুটো লেক একসঙ্গে না করো দেন পসিবল, বাট আমার পক্ষে পসিবল না এই রাইডে, তো আমি দুটোকেই স্কিপ করবো। কালকে সিধা আমি সুরক্ষেতে গিয়ে দাঁড়াবো, এবং সুরক্ষেতের আগের জার্নি আগেই তোমার সাথে শেয়ার করবো। কালকের জার্নিটা হচ্ছে অতখানি 265-266 কিলোমিটারের কাছাকাছি, যেটা ফুল অফরোডের অবস্থায় থাকবে, জানি না আমি কী থাকবে, যা হবে দেখাবো। তবে হ্যাঁ, 265-266 কিলোমিটার রাস্তা ছোট্ট একটা ব্লগে শেষ করে দেওয়া সম্ভব না, ওতে কোনো ইনফরমেশন দিতে পারবো না। তো ব্লগটা হয়তো দুটো পার্টে ভাগ করতে পারি বা একটু বড় হতে পারে। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কালকে সকালে মোটর ব্লগিং সেটআপে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, রাইড সেফ।